তারপর 420 ধারা। 420 ধারা খুব ইম্পর্টেন্ট ধারা, আমাদেরকে 420 ধারা খুব ভালোভাবে বুঝতে হবে। এই ধারায় বলা হয়েছে প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা। যদি কোনো ব্যক্তি প্রতারণা করে এবং প্রতারিত ব্যক্তিকে দিয়ে অসাধুভাবে অপর কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি প্রদানে প্রবৃত্ত করে, অথবা কোনো মূল্যবান জামানতের সমুদয় অংশ বা অংশবিশেষ প্রণয়ন, পরিবর্তন বা বিনাশ সাধনে প্রবৃত্ত করে, অথবা এমন কোনো স্বাক্ষরিত বা সিলমোহরযুক্ত বস্তুর সমুদয় অংশ বা অংশবিশেষ প্রণয়ন, পরিবর্তন কিংবা বিনাশ সাধনে প্রবৃত্ত করে যা মূল্যবান জামানতে রূপান্তরযোগ্য, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ডে, যার মেয়াদ 7 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে এবং তদুপরি জরিমানা দণ্ডেও দণ্ডিত হবে। এখানে আপনারা সহজভাবে কনসেপ্টটি বুঝে নেন। 420 ধারার মূল কনসেপ্টটি হচ্ছে যে কোনো ব্যক্তির সাথে প্রতারণা করা এবং প্রতারণার মাধ্যমে সেই ব্যক্তিকে দিয়ে অন্য কোনো ব্যক্তির নিকট কোনো সম্পত্তি সমর্পণ করা, অথবা কোনো সম্পত্তির অংশবিশেষ প্রণয়ন করা, পরিবর্তন করা অথবা বিনাশ করা। তো যদি এই কাজগুলো করা হয় তাহলে আমরা সেই কার্যকে বলতে পারবো যে 420 ধারার অধীনে প্রতারণা ও সম্পত্তির সমর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা হয়েছে। এখানে আমাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, জেনে শুনে মিথ্যা বিবৃতি দিয়ে নালিশকারীকে তর্কিত জমি খরিদ করালে সেক্ষেত্রে দণ্ডবিধির 420 ধারা মোতাবেক চার্জ গঠন করা হবে। আচ্ছা, এই বিষয়টি খুবই সহজ। আমাদের বাংলাদেশে অনেক ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটছে, অর্থাৎ মিথ্যা বিবৃতি দিয়ে কাউকে দিয়ে জমি কেনায়। তো যদি এই কাজটি করে তাহলে এই অপরাধটি চলে আসবে 420 ধারায়। আমি একটি উদাহরণ দিয়েছি আপনাদের বুঝতে সুবিধার জন্য। তাপস একটি জমি শামীমাকে দেখালো, বলল জমিটি তার এবং সে এটি বিক্রি করতে চায়। বিক্রি করার কথা বলে বায়না বাবদ 10 লক্ষ টাকা শামীমার কাছ থেকে গ্রহণ করলো, কিন্তু প্রকৃতপক্ষে জমিটি তাপসের নয়। এখানে তাপসের বিরুদ্ধে 420 ধারায় অভিযোগ গঠন করা হবে। এরপর খুব দারুণ একটি উদাহরণ আপনারা খেয়াল করেন যে তাপস একটি প্রতারক, সে শামীমাকে বলেছে যে ওই জমিটি আমার এবং এটা আমি বিক্রি করব। আসলে কিন্তু সেই জমিটি তাপসের নয়, এটি তাপস খুব ভালো করে জানে, কিন্তু শামীমা বুঝতে পারেনি। শামীমা জমিটি দেখে পছন্দ করেছে এবং জমিটি ক্রয় করার জন্য সে 10 লক্ষ টাকা বায়না করে দিয়েছে। এখানে শামীমার সাথে তাপস যে কাজটি করেছে তা সুন্দরভাবে 420 ধারার অধীনে চলে আসবে এবং তাপস হবে 420 ধারার অধীনে অপরাধী। তারপরে আমরা 425 ধারায় চলে যাব। 425 ধারায় বলা হয়েছে অনিষ্ট সম্পর্কে। যে ব্যক্তি জনসাধারণ বা কোনো বিশেষ ব্যক্তির অবৈধ লোকসান বা ক্ষতি সাধন করার অভিপ্রায় নিয়ে কোনো সম্পত্তি নষ্ট করে কিংবা কোনো সম্পত্তিতে এরূপ পরিবর্তন সাধন করে যাতে তার মূল্য বা উপযোগিতা বিনষ্ট হয় বা হ্রাস পায়, সে ব্যক্তি অনিষ্ট সাধন করে বলে গণ্য হবে। খুব কমন একটি ধারা এবং খুব সহজভাবে আমি বলে দিয়েছি। একদম কমন ভাবে বুঝতে গেলে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তি বা জনগণের বা জনসাধারণ বা কারো কোনো সম্পত্তি নষ্ট করে অথবা সম্পত্তির গুণগত মানকে ধ্বংস করে, যে কারণে সে সম্পত্তিটির ভ্যালু কমে যায়, যদি এরকম কিছু করে তাহলে আমরা ওই কার্যকে বলবো যে ক্ষতি সাধন করেছে বা অনিষ্ট করেছে। এখানে যে ব্যক্তি অনিষ্ট করছে সেই ব্যক্তির যে লাভ হবে এমনটা নয়, সেই ব্যক্তির কোনো ধরনের লাভ নাও থাকতে পারে, কিন্তু যে ব্যক্তির সম্পত্তি নষ্ট করা হচ্ছে সে ব্যক্তির লোকসান 100% থাকতেই হবে। আমি এখানে 3টি উদাহরণ দিয়েছি। তাপস শামীমার প্রতি অবৈধ লোকসান সাধন করার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃতভাবে শামীমার মালিকানাধীন একটি মূল্যবান জামানত পুড়ে ফেলে তাপস অনিষ্ট সাধন করেছে। খেয়াল করেন যে তাপস কি করেছে, শামীমার একটি মূল্যবান জামানত পুড়িয়ে ফেলেছে। এখানে তাপসের কিন্তু কোনো লাভ হয়নি, কিন্তু শামীমার 100% ক্ষতি হয়েছে। সুতরাং তাপস শামীমার অনিষ্ট সাধন করেছে। তারপরে তাপস শামীমার প্রতি অবৈধ ক্ষতি সাধন করার অভিপ্রায় স্বেচ্ছাকৃতভাবে শামীমার মালিকানাধীন একটি বরফখানায় পানি প্রবেশ করায় এবং এরূপে বরফ গলায় তাপস অনিষ্ট সাধন করেছে। এখানেও দেখেন যে বরফ গলানোর জন্য তাপস শামীমার ফ্যাক্টরির ভিতরে পানি প্রবেশ করিয়েছে। এখানে কিন্তু তাপসের কোনো লাভ হয়নি, কিন্তু শামীমার 100% ক্ষতি হয়েছে। সো তাপস অনিষ্ট সাধন করেছে।
তার শেষের উদাহরণে বলা হয়েছে, তাপস শামীমার প্রতি অবৈধ লোকসান সাধন করার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃতভাবে শামীমার মালিকানাধীন একটি আংটি নদীতে নিক্ষেপ করে তাপস অনিষ্ট সাধন করেছে। এই উদাহরণটি সবচেয়ে সহজ। দেখেন যে আংটি হচ্ছে শামীমার আংটিটি তাপস হাত থেকে খুলে নদীতে ফেলে দিয়েছে। এখানে তাপসের কিন্তু কোনো লোকসান নাই বা কোনো লাভ নাই, কিচ্ছুই নাই। কিন্তু তাপস যে কাজটি করেছে এতে শামীমার 100% ক্ষতি হয়েছে, কারণ সে ওই আংটিটি আর কখনো পাবে না। হতে পারে সে আংটিটি খুব মূল্যবান কিছু শামীমার কাছে। তো পরিষ্কারভাবে তাপস শামীমার অনিষ্ট সাধন করেছে। তারপরে আমরা দেখব 426 ধারায় কি বলা হয়েছে। এখানে অনিষ্টের শাস্তি সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ আমরা এতক্ষণ পড়ে আসলাম যে অনিষ্ট বিষয়টি কি। তো এই অনিষ্ট যারা করবে তাদের কি শাস্তি হবে এখানে বলা হয়েছে। যে ব্যক্তি অনিষ্ট সাধন করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 3 মাস পর্যন্ত হতে পারে, বা জরিমানার দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তারপরে 427 ধারায় বলা হয়েছে 50 টাকা পরিমাণ ক্ষতি করে অনিষ্ট সাধন। যে ব্যক্তি অনিষ্ট সাধন করে এবং তদ্বারা 50 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ লোকসান বা ক্ষতি করে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানার দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে 426 ধারাটি 50 টাকার কম মূল্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচ্ছা, বিষয়টি বুঝে নেন। 426 ধারা হচ্ছে 50 টাকার কম মূল্যের কোনো ক্ষতি করলে তাহলে সেই ক্ষতিটির শাস্তি হবে 426 ধারা অনুযায়ী। আর যদি এমন হয় যে যেই ক্ষতিটি সাধন করা হয়েছে তার মূল্য 50 টাকার বেশি, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হবে 427 ধারা অনুযায়ী। তারপর ধারা 441-এ বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। যদি কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির দখলকৃত সম্পত্তিতে প্রবেশ করে তা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে বিবেচিত হবে। আচ্ছা, খুব সহজ একটি ধারা, যে একজন ব্যক্তি যদি অন্য একজন ব্যক্তির সম্পত্তিতে প্রবেশ করে, যদি তার ভিতরে কোনো অপরাধমূলক উদ্দেশ্য না থাকে, যদি স্বাভাবিকভাবে সে প্রবেশ করে, এমনিতেই যদি প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে পারবো না। যদি কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করে, এখন অপরাধ বলতে আমরা কি কি অপরাধ বুঝবো সেটি আমি নিচে বলে দিয়েছি। যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির ভিতরে যদি অপরাধমূলক কোনো উদ্দেশ্যে প্রবেশ করে, তাহলে তা নিশ্চিতভাবে অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে বিবেচিত হবে। অত্র ধারা মতে অপরাধমূলক অনধিকার প্রবেশের উপাদান 4টি। এই 4টি উপাদান হচ্ছে যে এই 4টি কাজের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তির দখলকৃত কোনো সম্পত্তিতে প্রবেশ করা হয়, তাহলে আমরা বলবো যে ওই প্রবেশটি হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ। এই 4টি বিষয় হচ্ছে যে অপরাধ সংগঠন, ভয়ভীতি প্রদর্শন, অপমান, বিরক্তি সৃষ্টি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্পত্তির মধ্যে প্রবেশ করে অপরাধ সংগঠনের জন্য, অথবা ওই ব্যক্তিকে কোনো ভয়ভীতি প্রদর্শন করার জন্য, অথবা ওই ব্যক্তিকে অপমান করার জন্য, অথবা ওই ব্যক্তিকে বিরক্ত করার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই ব্যক্তির সম্পত্তিতে যে প্রবেশ করেছে সে অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ 5 প্রকার। অনধিকার গৃহপ্রবেশ, সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, অপথে গৃহপ্রবেশ, রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। এই 5টি হচ্ছে অপরাধমূলক অনধিকারের প্রকার। এই 5টি বিষয়ই আমরা একে একে শিখব। এখানে আমি 441 ধারায় 2টি নজির নিয়ে আলোচনা করেছি, মোকদ্দমার নজির। এই 2টি নজির আমাদেরকে একটু দেখতে হবে। প্রথমটিতে বলা হয়েছে এই ধারায় অপরাধ প্রমাণ করতে হলে তা অবশ্যই দেখাতে হবে যে অভিযুক্ত ব্যক্তি প্রত্যক্ষ এবং দৈহিকভাবে সম্পত্তিতে প্রবেশ করেছিলেন। ভৃত্যের মারফত প্রবেশ এই ধারার আওতায় আসে না। আচ্ছা, অর্থাৎ অপরাধমূলক অনধিকার প্রবেশ তখনই হবে যখন কোনো ব্যক্তি নিজে সশরীরে সেই সম্পত্তিতে প্রবেশ করবে। যদি এমন হয় যে সে ব্যক্তি নিজে সম্পত্তিতে প্রবেশ না করে সে তার কোনো কর্মচারীকে পাঠিয়েছে, তার কোনো ভৃত্যকে পাঠিয়েছে, তাহলে সেক্ষেত্রে বলা যাবে না যে যে ব্যক্তি পাঠিয়েছে সে ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে। অপরাধমূলক অনধিকার প্রবেশ হতে হলে তাকে দৈহিকভাবে এবং প্রত্যক্ষভাবে তাকে অভিযুক্ত ব্যক্তিকে সম্পত্তিতে প্রবেশ করতে হবে। দ্বিতীয় নজিরে বলা হয়েছে সম্পত্তি বলতে সকল প্রকার সম্পত্তি বোঝায়।
স্থাবর অস্থাবর সকল প্রকার সম্পত্তি এই ধারার আওতায় আসে। মোটর গাড়ি, উড়োজাহাজ, রেলগাড়ি বা নৌকাতেও অপরাধমূলক অনধিকার প্রবেশ হতে পারে। আচ্ছা, এই নজিরটি আমাদের বোঝাটা খুব প্রয়োজন, কারণ কোনো ব্যক্তির সম্পত্তি বলতে আসলে কি সম্পত্তি বোঝানো হয়েছে সেটি যদি আমরা না বুঝি তাহলে আমরা এই ধারাটি বুঝবো না। আমাদেরকে বুঝতে হবে যে কোনো ব্যক্তির দখলীকৃত সম্পত্তি বলতে কোন সম্পত্তিকে বোঝানো হয়েছে। এখানে আমরা অবশ্যই স্থাবর এবং অস্থাবর সকল প্রকার সম্পত্তিকেই আমরা বুঝে নিব। অর্থাৎ যদি কোনো ব্যক্তির দখলীকৃত জমিতে প্রবেশ করে তাহলে সেটিও হবে 441 ধারার অধীনে। আবার যদি এমন হয় যে কোনো ব্যক্তির গাড়িতে প্রবেশ করেছে বা উড়োজাহাজে অথবা রেলগাড়ি, নৌকা, বাস হতে পারে, অস্থাবর সকল প্রকার সম্পত্তি হতে পারে, তো সেই সম্পত্তির ভিতরে যদি অপর কোনো ব্যক্তি অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করে তাহলে তা হবে অপরাধমূলক অনধিকার প্রবেশ। তারপরে 442 ধারা বলা হয়েছে অনধিকার গৃহপ্রবেশ। এখানে আমি অপরাধমূলক অনধিকার প্রবেশের যে 5টি প্রকার আমি উল্লেখ করেছি, সেই 5 প্রকারের মধ্যে প্রথমটি এসেছে 442 ধারায়। এখানে বলা হয়েছে অনধিকার গৃহপ্রবেশ। যদি কোনো ব্যক্তি অনধিকার প্রবেশের উদ্দেশ্যে কোনো বাসস্থান, ঘর, তাঁবু, অট্টালিকা বা জাহাজে প্রবেশ করে তা অনধিকার গৃহপ্রবেশ বলে বিবেচিত হবে। খুব সহজ কনসেপ্ট আপনারা খেয়াল করেন। কোনো ব্যক্তির বাসস্থান, যে ঘরে সে থাকে, সেই ঘর বা তাঁবু হতে পারে, অট্টালিকা, জাহাজ, এগুলো কি বিষয় আমরা সকলেই জানি যেগুলা কি জিনিস। তো সেগুলোর ভিতরে যদি কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে তাহলে আমরা তাকে বলবো অনধিকার গৃহপ্রবেশ করেছে। অনধিকার প্রবেশ বলতে বোঝায় যে যেখানে তার প্রবেশের অধিকার নাই, তো সেইখানে যদি সে প্রবেশ করে তাহলে সেটি হবে অনধিকার প্রবেশ। আর যদি কোনো অপরাধ করার উদ্দেশ্যে সে ব্যক্তি উক্ত স্থানে প্রবেশ করে তাহলে তাকে আমরা বলবো অপরাধমূলক অনধিকার প্রবেশ। তো অপরাধমূলক অনধিকার প্রবেশেরই 5 প্রকারের মধ্যে প্রথমটি এটি। এখানে আমি 2টি উদাহরণ আলোচনা করেছি। প্রথমটিতে বলা হয়েছে রাসেল তার গৃহের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে, শাহিন রাসেলকে ধাক্কা দিয়ে ফেলে জোরপূর্বক পথ করে নেয় এবং রাসেলের গৃহে প্রবেশ করে। এখানে রাসেল অনধিকার গৃহে প্রবেশ করেছে। খুব সহজ একটি উদাহরণ আপনারা দেখেন যে রাসেলের হচ্ছে গৃহ, অর্থাৎ রাসেল তার বাড়ির সামনেই বাড়ির গেটে এসে দাঁড়িয়ে আছে, সেখানে শাহিন নামের এক ব্যক্তি এসে রাসেলকে ধাক্কা দিয়ে জোর করে রাসেলের ঘরের ভিতর প্রবেশ করেছে। তো এটি সে করতে পারে না, যেহেতু এই কাজটি সে করেছে সে নিশ্চিতভাবে অনধিকার গৃহপ্রবেশ করেছে। তারপরে রাসেল শাহিনের ঘরের চাবি দেখতে পায় যা শাহিন হারিয়ে ফেলেছিল এবং রাসেল উক্ত চাবির সাহায্যে তালা খুলে শাহিনের গৃহে প্রবেশ করে। এখানে শাহিন অনধিকার গৃহপ্রবেশ করেছে। আচ্ছা, এখানে খেয়াল করেন যে রাসেল শাহিনের ঘরের চাবি দেখতে পায়, অর্থাৎ শাহিন যেই চাবিটি হারিয়ে ফেলেছিল সেই চাবিটি রাসেল দেখতে পেয়েছে। তো রাসেলের উচিত ছিল চাবিটি শাহিনকে দিয়ে দেওয়া, কিন্তু সে সেটি না করে সে ওই চাবি দিয়ে শাহিনের ঘর খুলে সে ভিতরে প্রবেশ করেছে। তাহলে এখানে নিশ্চিতভাবে শাহিন অনধিকার গৃহপ্রবেশ করেছে। তারপরে 443 ধারায় বলা হয়েছে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। কোনো ব্যক্তির গৃহ, তাঁবু, অট্টালিকা, জাহাজে প্রভৃতিতে গোপনে অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে তাহা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে। আমরা একটু আগেই পড়ে আসলাম 442 ধারায় অনধিকার গৃহপ্রবেশ, আর এখানে বলা হয়েছে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ, অর্থাৎ ওই সেম গৃহপ্রবেশটি যদি গোপনে করা হয় তাহলে তাকে আমরা বলবো সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। তারপরে 444 ধারায় বলা হয়েছে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। সো এখানে বোঝাই যাচ্ছে যে গোপনে গৃহে প্রবেশ করবে, সেটি যদি রাত্রিবেলায় প্রবেশ করে তাহলে তাকে বলা হবে রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ। দেখি কি বলা হয়েছে এখানে, যে ব্যক্তি সূর্যাস্তের পরে এবং সূর্য উদয়ের পূর্বে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে সে ব্যক্তি রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বলে গণ্য হবে। দেখেন একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে সূর্যাস্তের পরে, অর্থাৎ সূর্যাস্তের পরে তো রাত্রি হয়ে গেল, এবং সূর্য উদয়ের আগে অর্থাৎ একদম বেসিক রাতের যে টাইমটা সেই সময় যদি কেউ সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে তাহলে তাকে আমরা বলবো রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ।